This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একেবারে জ্যোতির্ময় সঙ্গে থাকো। আর একবার আপনাদের জানিয়ে দিই, প্রায় 26,000 চাকরি অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরাতে হবে বললেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, নতুন করে পরীক্ষায় বসতে পারবেন বাতিল চাকরি প্রাপকরা। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, দেখো যে জায়গায় এই মুহূর্তে পুরো মামলাটা কি দাঁড়ালো, যে প্যানেল বাতিল, অর্থাৎ 2016 সালের যে প্যানেল, সেই প্যানেল সম্পূর্ণরূপে বাতিল হলো। তারা সেই পর্যায়ে শিক্ষকতার চাকরি আর করতে পারবেন না। তবে শিক্ষা দপ্তর সহ অন্যান্য দপ্তরে তারা চাকরি করতে পারবেন, অন্য কোনো চাকরি, সেটা শিক্ষকতার চাকরি হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অন্য কোনো চাকরি তারা করবেন এবং তারা বেতন পাবেন 3 মাস। 3 মাস হচ্ছে ডেডলাইন। এই 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন প্রসেস শুরু করতে হবে রাজ্য সরকারকে, এবং সেই ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে প্রত্যেকে অ্যাপিয়ার করবেন, এবং তার মধ্যে যারা সিলেক্টেড হবেন তারা ফের শিক্ষকতার চাকরিতে ফিরতে পারবেন, শিক্ষা দপ্তরে ফিরতে পারবেন। অন্যরা যারা পারবেন না তাদের চাকরি চলে যাবে, যেমনটা এখন চাকরি চলে যাওয়ার মতন অবস্থা। অর্থাৎ নতুন করে একটা পরীক্ষায় বসতে হবে প্রত্যেককে, এবং পরীক্ষায় বসে তাদের যোগ্যতা মান যাচাই করে পরীক্ষা করে সেটার প্রমাণ দিতে হবে। এবং যেহেতু যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না, এই প্যানেল বিয়ন্ড রিপেয়ারিং, অর্থাৎ একে ঠিক করা যাবে না, মেরামত করা যাবে না, কিন্তু এতজনের রুটি রুজি নির্ভর করছে। তাই যারা টেন্টেড নন টেন্টেড, এটা একেবারে সিজিআই বলেছেন, তারা বিভিন্ন দপ্তরে চাকরি করবেন এবং 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন প্রসেসে সিলেক্টেড হলে তারপরে তারা আবার শিক্ষা দপ্তরে ফিরতে পারবেন। আর যদি না পারেন তাহলে কিন্তু তারা বেকার হয়ে যাবেন। অন্যদিকে যারা বিশেষভাবে সক্ষম, যেমন সোমা দাসের কথা জ্যোতি বলছিল, বাকিরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের বেতন পাবেন, এবং অন্যরাও তাদের বেতন পাবেন এই 3 মাস, কিন্তু পরবর্তীকালে তাদের ফ্রেশ সিলেকশনের প্রসেসের মাধ্যমে আসতে হবে 3 মাস। একেবারে সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার সোমার সঙ্গে যোগাযোগ করেছি। সোমা, দেখো এই যে 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এই যে 2016 চাকরি বাতিল, সেখানে যোগ্য অযোগ্য সবাইকে নতুন করে সিলেকশনের জন্য তাদের পরীক্ষা দিতে হবে। কি বলছেন শিক্ষাকর্মীরা? দেখো এখানে আছেন শিক্ষকেরা, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের সাথে কিন্তু অন্যায্য হয়েছে, এবং তারা কিন্তু সরাসরি রাজ্য সরকারকে দোষারোপ করছে। ওপেন টু অল, সবাই জানে, এই যে কিছু বলার নেই। চাকরি খোয়া গেল, রাজ্য সরকার কি মনে, দেখো আমরা কিছু বলবো, সত্যি কথা যে আপনি একসাথে চাকরি করতেন, একটি সরকারি চাকরি। হ্যাঁ, প্রাইমারি চাকরি করতাম, ছেড়ে এখানে এসেছিলাম, আর একটা চাকরিও পেয়েছিলাম, সেখানেও যাইনি। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট থেকে যারা অন্যায় করলো তাদের কোনো শাস্তি হলো না, আর আমরা নিরপরাধ যারা যোগ্য তাদের আজকে এই প্রতিদান। কাল থেকে কি করবো জানি না, নতুন করে পরীক্ষা বসার কথা বলছি, জানি না কি বলেছে, ডিটেলস রায় না আসলে কিছু বুঝতে পারছি না। কিন্তু অনেক শিক্ষকেরা আছেন যারা কিন্তু অন্য জায়গা থেকে চাকরি ছেড়ে এখানে এসেছেন। আমি একটু কথা বলবো। দিদি বলো না, এখানে দিদি শেষ হয়ে গেছে সবকিছু, আমি বলবো না। তারা কিন্তু চোখের জল সভা, তারা কিন্তু ভেঙে পড়েছেন। তারা কিন্তু একটা কথাই বলছেন যে তাদের সাথে কিন্তু অন্যায্য হয়েছে, সে কথাই কিন্তু তারা বলছেন। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর শিক্ষকেরা, অর্থাৎ এত বছর ধরে, কেউ 6 বছর ধরে কিন্তু চাকরি করছেন। একেবারে সময় তাদের আশা ভঙ্গ হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রাবন্তীর সঙ্গে আরো একবার যোগাযোগ করবো। শ্রাবন্তী, এই মুহূর্তের আপডেট কি জানতে পারছো? সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ, প্রায় 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট, এই নির্দেশ সংক্রান্ত আর কি তথ্য আসছে? দেখো আপাতত ভেঙে পড়ার খুব একটা কারণ নেই, অনেকে সেরকমটা বলছেন, কারণ যোগ্যরা বারবার বলে এসেছিলেন তারা সঠিক উপায়ে পরীক্ষায় বসে সিলেকশনের মাধ্যমে তারা চাকরি পেয়েছিলেন। এখানে সুপ্রিম কোর্ট একটা জিনিস বিচার করেছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা সিলেকশন করা, আলাদা করা, পৃথকীকরণ করা সম্ভব হয়নি। তার কারণে গোটা প্যানেল বাতিল। হাইকোর্ট যেরকমটা নির্দেশ দিয়েছিল সেখানে কোনো রকম হস্তক্ষেপ তারা করছেন না। তারপরেও স্বস্তি, কেন স্বস্তি? তার কারণ আরও একটা অপশান খোলা থাকছে, আরও একটা দরজা খোলা থাকছে। 3 মাস সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে। সেখানে যদি কোনো কেউ অযোগ্য হন, সেখানে যদি কেউ পরীক্ষায় পাশ না করতে পারেন, তাহলে তাদেরকে বাতিল করে দেওয়া হবে। যদিও যাদেরকে টাকা ফেরতের 12% সুদের হারে অযোগ্যদের টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে তাদেরকে টাকা ফেরত এখনও দিতে হবে, এমনটাই বলেছে সুপ্রিম কোর্ট। সরাসরি ফিরদৌস শামীমের কাছে যাব। টাকা ফেরত কাদের দিতে হবে? যারা চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট, কলকাতা হাইকোর্ট 3টে ক্যাটাগরি বেছে দিয়েছিল। একটা হচ্ছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যারা আউটসাইড অফ দ্য প্যানেল, এবং যাদের ওএমআর শিটের একটিও কালির আঁচড় নেই, ওএমআর শিট ম্যানুপুলেশন, সেই ওএমআর শিট ম্যানুপুলেটেড ক্যান্ডিডেট
যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল নন লিস্টেড ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে বেতন ফেরত দিতে হবে এবং এই সিলেকশন প্রসেস ক্যান্সেল করেছে এবং আপনারা জানেন কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়টি আপহোল্ড করেছে। যারা যোগ্য তারা এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন, তাদেরকে কিছুটা হলেও আশার আলো আছে যে তারা পরীক্ষায় বসতে পারবে? একদম 3 মাসের মধ্যে সিলেকশন প্রসেস, কলকাতা হাইকোর্ট বলেছিল ফোর্টনাইট, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 3 মাসের মধ্যে প্রসেসটা কমপ্লিট করবে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তনিষ্ঠা রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। বিকাশ রঞ্জন বাবু, প্রায় 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট, এনাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি? দুর্নীতির সঙ্গে থাকলে ভবিষ্যৎ কিছু নেই। ফ্রেশ সিলেকশন প্রসেস হবে, সেখানে পার্টিসিপেট করবে, তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পাবে। এই জন্যই তো আমরা বলি যে দুর্নীতিমূলক কোনো প্রক্রিয়ার সঙ্গে কখনো আপোষ করতে নেই। এদের উচিত রাজ্য সরকারের ঘাড় ভাঙা এখন, যে তোমাদের জন্য আমরা এই রকম পরিস্থিতি পেলাম। গোটা দেশ জেনে গেলে এত বড় একটা দুর্নীতি হয়েছে, 26,000 নিয়োগ বাতিল হয়েছে। ওরা তো কম চেষ্টা করেনি, এই মামলার পেছনে কত কোটি টাকা খরচা করেছে এটা বিবেচ্য হওয়া উচিত ভবিষ্যতে জনগণের জন্য। আদালত পরিষ্কার রায় দিয়ে দিয়েছে। বিকাশ রঞ্জন বাবু, এনাদের সকলকে কি তাদের বেতন ফেরত দিতে হবে? সেটা ডিটেলসটা আমি না দেখে বলতে পারবো না। যতটুকু শুনেছি তাতে কিছু একটা অংশ যাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি তাদেরটা হয়তো আপাতত ফেরত দিতে হবে না, কিন্তু রায়টা পুরো আমি দেখে তবে বলবো, না দেখে বলবো না। আর 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া একটা প্রসেস করা হবে। আমি এইটাই আমার সওয়াল ছিল যে 3 মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করে শেষ করুক, সেটাই তো সুপ্রিম কোর্ট আপিল করেছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলছিলাম শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছিলেন। শ্রাবন্তী, তুমি কথা বলছিলে ফিরদৌস শামীমের সঙ্গে, তিনি এই বিষয়টা নিয়ে একটু স্পেসিফিক্যালি জানাচ্ছিলেন যে কাদেরকে বেতন ফেরত দিতে হবে, যদি একটু জানাও। দেখো, স্পষ্টভাবে যে নির্দেশ এসেছে, হাইকোর্ট যেরকমটা বলেছিল যারা অযোগ্য তাদেরকে 12% সুদের হারে বেতন ফেরত দিতে হবে, এখানেও সুপ্রিম কোর্ট একই রকম নির্দেশ বহাল রেখেছে যে যারা অযোগ্য তাদেরকে বেতন ফেরত দিতে হবে। আমরা দেখেছি একটা তালিকা তৈরি করে দিয়েছিল শেষ পর্যন্ত কমিশন, যে এরা অযোগ্য প্রায় 5,000 জন ছিল, সেই তালিকা ভিত্তিক তাদেরকে ফেরত দিতে হচ্ছে বেতন। যদিও আমরা এক্ষুনি কথা বলছিলাম, সোমা জানাচ্ছিল যে অনেকে ভেঙে পড়েছেন যোগ্যরা, তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি, তার কারণ পরীক্ষা দিতে পারবেন। বিক্রম আমার সঙ্গে রয়েছেন, বিক্রম ব্যানার্জি আইনজীবী, তার কাছে একটা কথা জানতে চাইবো। অনেকে দুটো প্রশ্ন তুলছেন, পৃথকীকরণ যদি সম্ভব না হয় তাহলে কিভাবে, তার জন্য তো গোটা প্যানেল বাতিল হয়েছে, তাহলে এই বিষয়গুলো কি করে আসে যে কারা পরীক্ষায় বসবেন কারা পরীক্ষায় বসবেন না? পুরো সিলেকশন প্রসেসে যারা পরীক্ষা দিয়েছে তারা আবার পুনরায় পরীক্ষায় বসবে। এখানে তো আরো একটা বিষয় উঠে আসবে, যারা নতুন, কারণ 2016 পর থেকে এসএসসি প্যানেলে মানে চাকরি নিয়োগটাই বন্ধ হয়ে রয়েছে, যারা অ্যাপ্লাই করেছিল তাদের যে ছিল সেই বেসিসে হবে। আর নতুন কেউ পরীক্ষা সেখানে দিতে নতুন ভ্যাকেন্সিতে হবে। ওই 2016 প্রসেসে নতুন কি করে আসতে পারে, সেটা আসবে। 2016 সালে যারা অ্যাপ্লাই করেছে তারাই আবার সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতেই হবে, সেটাই ফ্রেশ হবে। হ্যাঁ, তারা নতুন করে পরীক্ষা দেবে। পরীক্ষা কতদিনের মধ্যে? 3 মাস বলেছে, এটা আমি আপাতত শুনেছি, রায়ের কপি এখনো হাতে পাইনি। আমরা এটা বুঝতে পারছি যে 3 মাসের মধ্যে হবে। এবং আরও একটা বিষয়, তার কারণ এই ধরনের মামলাতে বারবার আরেকটা প্রশ্ন উঠে এসেছে যে 2016 পরে অজস্র ক্যান্ডিডেট তারা বসে রয়েছেন, তাদের বক্তব্য তাদের বয়স চলে যাচ্ছে, তাহলে কি তারা পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারবেন না? এখানে এখনো রায়ের কপি হাতে আসেনি তন্নিষ্ঠা, সেক্ষেত্রে সম্ভবত এটাও উল্লেখ থাকবে যে শুধুমাত্র 2016 যারা পরীক্ষায় বসেছিলেন, নিয়োগপত্র হাতে পেয়েছিলেন, তারা এই পরীক্ষায় বসতে পারবেন। অর্থাৎ একেবারে যে আশাহত হবার এমনটা একটা আশা রয়েছে, একটা সিলভার লাইন রয়েছে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, কথা বলবো সেই সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা, তাদের কি প্রতিক্রিয়া এটা শোনার পর একবার জানার চেষ্টা করবো। সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। পারবে তার বার্ধক্যের সায়ন্যে উপনীত হয়ে সে কি সেম রেসেতে সেম ভাবে কি দৌড়াতে পারবে? এটা আপনি বলুন তো। আমার মেধা সম্পর্কে আমার সম্পূর্ণ পরিমাণে আস্থা আছে, আমি পরীক্ষা দিলে হয়তো আমি আবার সাকসেসফুল হব, কিন্তু আমাদের তো সেই ক্ষমতা আর আজ নেই যে ক্ষমতাটা আমাদের একটা সময় ছিল। আর আপনারা একটা কথা ভাবুন, যেখানে এই ব্যাপক দুর্নীতির মাঝখানেও আমরা চাকরিটা পেয়েছিলাম, তো সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে আনার মতো, সেইখানে আমরা আজকে এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লাম। আমরা সত্যি করেই সুপ্রিম কোর্টের কাছে আশা করেছিলাম যে আমরা আমাদের নিরপরাধকে ন্যায় বিচার পাইয়ে দেবে এবং আমরা সম্মান ফিরে পাবো। দেখুন, এক দলের কাছে চাকরিটা কিন্তু পেটের ভাতের। আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আজকে পথে বসে গেল।
আবার আরেক দলের কাছে এটা সম্মান আদায় করাও। আজকে আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে। আমি তো আমার কাছে চাকরি বাঁচানোটা কিন্তু সম্মান আদায়ের একটা লড়াই ছিল, সেই সম্মানটা আমি আজকে আদায় করতে পারলাম না। আমরা এবং আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারা সবাই আজকে সম্মান হারালাম। এবং আমি আবারও সেম কথা বলে আমার বক্তব্য শেষ করছি যে 1000 জন অপরাধী যদি ছাড়া পেয়ে যায় তাহলেও একজন নিরপরাধীর শাস্তি হওয়া উচিত নয়। শুধুমাত্র আরও থাকতে পারে, আরও রয়েছে, এই সন্দেহের বশে আজকে আমাদের যে ক্ষতিটা হয়ে গেল, এই ক্ষতি আমরা কিভাবে পূরণ করবো আমরা নিজেরাও জানি না। আমরা নিজেদের মধ্যে আলোচনা করব, পরবর্তী পদক্ষেপ ঠিক করবো, আপনারা অবশ্যই জানতে পারবেন সমস্ত। এখানে আরও যারা রয়েছেন শিক্ষাকর্মী, শিক্ষকেরা রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলবো। কি বলবেন? আমাদের বলার কোনো ভাষা নেই। এটা তো আশা করিনি যে আমরা কোনো অন্যায় করিনি, কোনো দুর্নীতি করিনি, নিজেদের পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমাদের একাডেমিক্সগুলো খুলে দেখুন, মাধ্যমিকে কত পেয়েছি, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি, ডিগ্রিতে কলেজে কত পেয়েছি, ইউনিভার্সিটিতে কত পেয়েছি। আমাদের একাডেমিক্সগুলো দেখুন, যারা চুরি করলো, যারা নিজেদের পুয়ার একাডেমিক্স, বরাবর খারাপ স্টুডেন্ট ছিল, তারা বাবার টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। আমার বাবাই তো এই লেভেলে মারা গেছে। আমি তারপর নিজে পড়াশোনা করে নিজের যোগ্যতা এসেছি এখানে। তা আমাদের এটা পাওনা ছিল না, টোটালি আনএক্সপেক্টেড। রাজ্য সরকারকে দায় নিতে হবে এবং আমরা বিচার ব্যবস্থার কাছে বলবো এটা কি বিচার হলো? সিবিআই যে রিপোর্ট দিল, বাগ কমিটির যে রিপোর্ট দিল, এসএসসি যেটা স্বীকার করে নিল, আইডেন্টিফাই হলো, তারপরে বলছেন নেই, পাওয়া যাচ্ছে না, আরও থাকতে পারে। সেই হাইকোর্টের রায়টাকে মান্যতা দিলেন। 19,000 যোগ্য ছেলে মেয়ে কোথায় যাবে এই পয়সা? আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আপনি মহানুভব, আপনি এই নির্দেশ দিয়েছেন, কিন্তু একটা জিনিস বলুন তো, আপনি যে সময় পড়াশুনো করেছেন, আপনাকে আবার 10 বছর পরে যদি বলি সেই পরীক্ষাটায় পাস করতে, কজন পাস করবে? কিছুজন করবে, কিন্তু অনেকে তো নাও করতে পারে। পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা একটা সূক্ষ্ম বিষয়, ওই দিনের ব্যাপার, ওই সময়ের ব্যাপার, কে কোন প্রশ্নের উত্তর করবে, কোনটা ভুল করবে, ঠিক করবে। তো আমি আজ থেকে 10 বছর আগে, 8 বছর আগে যে পরীক্ষাটা দিয়ে পাস করেছি, আমি কি আজকে পারবো? এর কোনো গ্যারান্টি আছে? হয়তো পারতে পারি, আবার নাও তো পারতে পারি। তাহলে এর দায় কে নেবে? আমি নিজেও জানি না আমি ওই পরীক্ষাটাতে পাস করবো কিনা, কিন্তু 8 বছর আগে আমি পাস করেছিলাম, এটা তো আমি জানি। তাহলে এর দায়টা কে নেবে? আমাদের এই অনিশ্চয়তাটা কে নেবে? এই যে অসম্মানহীনতা হলো, আমরা কি করে সেই অযোগ্যদের থেকে নিজেদের যোগ্য ছিলাম এটা প্রমাণ করব? আমাদেরকে তো পথে বসিয়ে দিয়েছে। তাহলে সারা জীবন অনেস্ট থেকে, সৎ থেকে, পড়াশুনো করে, কোনোদিন চিটিং না করে, ভালো করে পরীক্ষা দিয়ে পড়াশুনো করে, তাহলে মানুষ কেন সৎ হবে? আসলে সমস্যাটা হচ্ছে গোটা রাজ্যটাই, রাজ্য সরকার যেভাবে চলছে, চারিদিকে চুরি, সেই চুরির পরিণতি আমাদের জীবন দিয়ে, আমাদের জীবিকা দিয়ে তার দাম দিতে হচ্ছে।